আছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আছেন যে এনসিপির জামায়াত বিরোধিতা এটি কি আসলে ভয় আতঙ্ক নাকি ছদ্মবেশ? আপনারা জানেন যে জামায়াত ইসলামী এই গত দুটি নির্বাচন মানে ডাকসু এবং জাকসু নির্বাচনে জয়লাভ করার পর এনসিপির মাহফুজ আলম তিনি খুব জামাতের বিরুদ্ধে তোড়জোড় শুরু করেছেন। এমনকি তিনি বলছেন যে মওদুদপন্থী জামাত তাকে হত্যার হুমকি দিচ্ছে, প্রাণনাশের চেষ্টা করছে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম কথা লিখেছেন। এমনকি নাহিদ ইসলামও সেই কথা লিখেছেন। তো তারা কি জামাতের বিরুদ্ধে একটা ভয় আতঙ্ক ছড়াতে চায় নাকি এটি তাদের একটা ছদ্মবেশ? কারণ জামায়াত এবং এনসিপির মধ্যে আদৌ কোনো পার্থক্য কি কেউ আপনারা দেখেছেন? আমার চোখে পড়েনি। ফলে জামায়াত যে বিভিন্নভাবে গুপ্ত রাজনীতি করে, সেই গুপ্ত রাজনীতির একটি অংশ কি এনসিপি নয়? তাহলে তারা কেন জামায়াতকে নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে কিংবা জামায়াতকে নিয়ে তারা আতঙ্কিত, সেই বিষয়টি তারা কেন প্রকাশ করছে? নাকি আসলেই আতঙ্কিত তারা এবং বাকিটা হচ্ছে গিয়ে সেই ভয় থেকে তারা যাতে নিস্তার পায় সেজন্য বলছে? প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। সেই সঙ্গে আরো কয়েকটি বিষয় আসছে যে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু পরিবর্তনের হাওয়া অনুভূত হচ্ছে। আমি জানি না আপনাদের অনুভূত হচ্ছে কিনা, কিন্তু আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি সেই পরিবর্তনের হাওয়া। বিএনপি একটু একটু করে মাইনাস হয়ে যাচ্ছে কিংবা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং এনসিপি আজকে জামায়াতকে নিয়ে যেই আতঙ্কর কথা বলছে সেটি কি বিএনপিকে আরো এক ধাপ জনপ্রিয়তা থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কিনা? এই প্রশ্নটি রাখারও সঙ্গত কারণ রয়েছে। কারণ আমরা জানি অনেকে বাংলাদেশে মানে যারা যারা বিএনপির সমর্থক রয়েছেন তারা অনেকেই রয়েছেন যারা কখনোই জামায়াতকে সমর্থন করে না। সেই ক্ষেত্রে বিএনপি যদি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই জনগোষ্ঠী যাতে করে এনসিপির ছত্র ছায়ায় এনসিপির ছায়াতলে আশ্রয় নিতে পারে, সেরকম একটি ব্যবস্থা এই এনসিপি করতে চাচ্ছে কিনা সেটিও আপনাদের ভাবনার জন্য তুলে রাখলাম। সেই সঙ্গে আরো একটি বিষয়, আপনারা জানেন যে আজকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা, তিনি আজকে গেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তিনি কি নিয়ে কথা বলেছেন আমরা জানি না, কিন্তু অনেকেই বলছেন সেখানে তিনি তারেক রহমানের দেশে ফেরা এবং তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছেন। সেটি গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ যেটি খবরটি এসেছে সেটি হচ্ছে যে আবারও দুই এক মানে ভাঙনের মুখে পড়তে যাচ্ছে কিনা বিএনপি। এই প্রশ্নটি আসছে কারণ বিএনপির মধ্যে যেই মুক্তিযোদ্ধা পন্থী অংশটি রয়েছে তাদের সঙ্গে জামাতপন্থীদের বিরোধ কিন্তু বেশ চরম। এবং বিএনপির মধ্যেও জামাতপন্থী তো আছেই, কিন্তু গুপ্ত জামাতের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়, যেমনটি আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছি। ফলে আবারও জামায়াত ভাঙনের মুখে পড়ছে কিনা এই প্রশ্নটিও আপনাদের সামনে রাখলাম। তিনটি প্রশ্ন কিন্তু রাখলাম আপনাদের সামনে, মনে রাখবেন। এবং সবশেষ প্রশ্নটি যেটি রাখছি সেটি হচ্ছে যে এনসিপির মাহফুজ আলমকে আমরা দেখেছি লন্ডনে খুব প্রতিরোধের মধ্যে পড়েছেন তিনি। আওয়ামী লীগ তাকে একেবারে দৌড়ের উপরে রেখেছিল, যেটিকে ভালো বাংলায় বলে দৌড়ের উপরে, মানে একেবারে তটস্থ করে রেখেছিল লন্ডনে তাকে। এমনকি নিউ ইয়র্কেও তাকে খুবই ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। এখানে যে বাংলাদেশি যে কনসুলেট অফিস সেখানে ভাঙচুর হয়েছে। এমনকি জাপানের সার্জিস আলমও প্রতিরোধের মধ্যে পড়েছেন। ফলে আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল যে তারা পৃথিবীর যে প্রান্তেই যাবে সেখানেই তাদের প্রতিরোধের মধ্যে পড়তে হবে। আসছে সপ্তাহে জাতিসংঘের অধিবেশন রয়েছে। সেই অধিবেশনে ডক্টর ইউনূস এবং তিনি বেশ বড়সড় বহর নিয়ে আসছেন, এবং আরো 3 মাস আগে থেকে প্লেনের টিকিট এই সেপ্টেম্বর মাসে বুকড হয়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম। ফলে তার বহর বেশ লম্বা চওড়া হবে এমনটি অনুমেয়, কিন্তু এখানেও তারা তীব্রতর প্রতিরোধের মধ্যে পড়বেন বলে
আওয়ামী লীগ থেকে ঘোষণা করা হয়েছে, তাহলে তাদের কর্মকাণ্ড সংকুচিত হচ্ছে কিনা সেই প্রশ্নটা রাখছি। মোট 4টি প্রশ্নের আজকে জবাব খোঁজার চেষ্টা করবো, এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে লন্ডন থেকে রয়েছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম, এবং টেক্সাসের হিউস্টন থেকে রয়েছেন নাহিদা নাসের ইয়াসমিন। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার মনিরুল ইসলাম, আপনারা প্রথমে যে প্রশ্নটি আপনাকে করতে চাই, যে আপনারা লন্ডনে মাহফুজ আলমকে যেই প্রতিরোধের মধ্যে ফেললেন, তাকে যেই আতঙ্কগ্রস্ত করে তুললেন, এবং শেষ পর্যন্ত তারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ না করে তিনি অভিযোগ করলেন জামাতের বিরুদ্ধে, কারণটি কি? মনির ভাই, আপনাকে আনমিউট করতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক যারা দেখছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাহিদা আপাকে। তো আসলে আপনি যে প্রশ্নটি করলেন, যে বাসুরের নাম অনেক সময় মুখে নিতে কষ্ট হয় আর কি। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রেখেছে এই এনসিপি সন্ত্রাসী, চাঁদাবাজি, রাষ্ট্রকে দর্শনকারী এবং আইন ভঙ্গকারী, রাষ্ট্রের স্বাধীনতাকে অস্বীকারী, এইসব সিটিং বাটপার, এদেরকে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানেই পিটাবে, এই ঘোষণা কিন্তু আমরা আগেই দিয়ে রেখেছি। সুতরাং এখন এই বিষয়টা কি আপনাকে বলি, যে তারা তারা তো আসলে জামাতের লোক, তারা আসলে জামাতের লোক। তারা এখনো দেখানোর চেষ্টা করছে, কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন নেই, তখন যে নির্বাচন হবে, ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা পুরো বিশ্বে এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হবে। সেই প্রশ্নের সম্মুখীন হওয়া নির্বাচনকে আওয়ামী লীগের অ্যাবসেন্সে করার জন্য যেই রকম মেকানিজম দরকার, তারা সেই মেকানিজমগুলো এখন খুঁজছে পথ। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিবিরের যে নেতা বিশ্ববিদ্যালয়ের জিএস হয়েছে, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো শুধু আওয়ামী লীগে নয়, বিএনপির ভিতরে আওয়ামী লীগের চাইতে তার চেয়ে অনেক বেশি পরিমাণে শিবির রয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি মানে সাধারণ ছাত্রের পক্ষ থেকে বিপি নির্বাচিত হয়েছেন, তিনিও আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন। পরবর্তীতে তিনি ওই যে বন্য লোকানু, বন্য চোরা শিবির, তো এরা আসলে নিজেরা শিবির, শুধুমাত্র নিজেদেরকে এক ধাপ, মানে তারা একটা জিনিস খেয়াল করে দেখেন, যে অনেক বছর থেকে আমি দেখে এসেছি শিবিররা কিন্তু শিবির পরিচয় দিতে চায় না। তারা বলে এরা সুশীল, নিরপেক্ষ, কিন্তু সময় হইলে না, ওদের ডাক শুনলে আপনি বুঝবেন এটা কাক নাকি কোকিল। তো এরা নিজের পরিচয়টা গোপন রাখতে খুব ভালো পারে। এদিক থেকে তাদেরকে কিন্তু নোবেল প্রাইজের জন্য যদি ডক্টর ইউনূস সুপারিশ করে, সেটা কিন্তু খুব খারাপ হয় না। আমরাও সুপারিশ করি, আপনারা যারা আছেন আপনারাও সুপারিশ করেন, যে পৃথিবীতে বন্য চোরা নিজের আপনাকে লুকায় রেখা অন্য দলের ভিতরে মিশে গিয়ে মুনাফিকি কাজ কারবার করতে, তারা কিন্তু অন্য সবার চেয়ে ভালো পারে। যদিও তারা বলে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আর সৎলোকের শাসন কায়েম করার জন্য তারা এই মুনাফিকি করাটাকেও জায়েজ হিসেবে ফতোয়া দিচ্ছে। এক পকেটে বেহেশতের টিকিট, আরেক পকেটে যে কিসের টিকিট সেটা আমরা জানি না। তো লন্ডনে আসার পর আপনারা দেখেছেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন তাদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া পিটাইছে। এবং ওই যে বাংলাদেশের একজন সাংবাদিক, বিবিসির সাংবাদিক ছিলেন, মাথায় চুল নেই, ভদ্রলোকের নামটা আমি এ সময় ভুলে গিয়েছি, উনি কি যেন নাম, বাংলাদেশ হাই কমিশনের এই তিনি ফ্রেশ সেক্রেটারি হয়েছেন, আকবর 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 হোসেন। অতদিন পর্যন্ত এই যে মনে করেন মির্জাফরি করার মানে যে উনি ফলশ্রুতিতে মির্জাফরের মতো উনি একটি পোস্ট পেয়েছেন, সেই আকবরকেও কিন্তু দাবরানি দিয়েছে পোলাপান। তো এখন শুধু এই দেশে না, আপনি দেখেন আমেরিকাতে দিয়েছে, আপা সেটা ভালো বলতে পারবেন। এর আগে লন্ডনে যখন ডক্টর ইউনূস এসেছিল, ডক্টর ইউনূসের মানে কি বলবো, গুম হারাম করে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসকে এখানে ডিম মারা থেকে শুরু করে, জুতা মারা থেকে শুরু করে সমস্ত রকমের অপমান অপদস্থ করা হয়েছে। এর কারণ কি আপনি বলতে পারেন? তারপরে সার্জিসকে জাপানে দৌড়াইছে। এর কারণটা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগ হচ্ছে একটা নিয়মতান্ত্রিক দল, তারা আইনের শাসনে বিশ্বাস করে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, আমরা 96 সালে ক্ষমতা আসার পর চাইলে তাদেরকে বাটি চালান দিয়ে ধরে ধরে এনে বাঁশ ডলা দিয়ে রাস্তায় হত্যা করতে পারতাম, কিন্তু আমরা 5-6 বছর লাগিয়ে আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য যথাযথ আইনকে
ব্যবহার করে আমরা তাদের বিচার করেছি। ঠিক। তারপরে যুদ্ধাপরাধ যারা ১৯৭১ সালে করেছে, সেই যুদ্ধাপরাধীদেরকে ৪০ বছর পরে হলেও আমরা কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়ে তাদেরকে সাজা দিয়েছি। জি, কিন্তু বর্তমানে বাংলাদেশে ডক্টর ইউনূসের এই পালা কুত্তারা যখন ক্ষমতায় এসছে, তারা আইনের শাসনকে ভুলুণ্ঠিত করেছে। আইন, বিচার, শাসন কোনটাই এখন আর জায়গায় নেই। সংবিধানকে কবর দিয়ে ফেলছে। যার কারণে আমাদের পক্ষে আদালতে যাওয়া সম্ভব না। কারণ আদালত তো আর আমাদের কথা বলবে না, মানুষের কথা বলবে না, তাদের কথাই বলবে। যদি আপনি আদালতে যেতে না পারেন তাহলে আপনি কোথায় যাবেন? আপনি রাস্তায় যাবেন। আমরাও রাস্তায় গিয়েছি। শুধু লন্ডন আর আমেরিকা আর জাপানের রাস্তা নয়, বাংলাদেশের রাস্তাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দখল করব। আপনাকে বলে দিয়ে রাখছি, আমরা সারা জীবন আমরা সংগ্রাম করেছি মানুষ নিয়ে, গণমানুষের জন্য সংগ্রাম, মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক অধিকার এবং স্বাধিকারের জন্য আমরা সারা বছর আন্দোলন সংগ্রাম করেছি। বঙ্গবন্ধু যে মানুষটি বাংলাদেশকে ৩০০০ বছরের মধ্যে প্রথমবার স্বাধীনতা এনে দিয়েছে এই বাঙালিকে, সেই বঙ্গবন্ধু সারা জিন্দিগিভর মাঠে থেকে রাজনীতি করেছেন, জি। বারবার বুঝতে জেলে পেরেছি। গিয়েছেন। আমি একটু আমার প্রসঙ্গে ফিরছি। জি, আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই। নাহিদ আপা, আপনার কাছে আমার প্রশ্ন যেটি, এই যে এখানে এখানে বলছেন যে যা শিবির, জামাত তাই এনসিপি, তাই না? তাহলে তারা কেন আ আ আ মানে মানে এনসিপি কেন জামাতের বিরোধিতা করছে? ঘটনাটা কি? প্রথমে সুলতানা রহমান আপা, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের ব্যারিস্টার মনিরুল ইসলাম ভাই লন্ডন থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে ওই আমাদের দেশে একটা প্রবাদ আছে, সবাই জানেন, যে বোতলটা একটাই, মাঝে মাঝে পানিটা বদলানোর পরে কোনটা লাল পানি, কোনটা সাদা পানি, কোনটা রঙিন পানি হয়। এনসিপি আসলেই ওদের একটা ছদ্মবেশ। এখনো তো প্রশ্ন আসছে যে কেন ওরা এটা করছে, তাই না? প্রশ্নটা তাই। একটা জিনিস আপনি খেয়াল করেন, আমরা ছোটবেলার থেকে এখন বড় হয়েছি বা যেটাই হোক, আমাদের সবার ভেতরে একটা মৌলিক চেতনা ছিল, সেটা হচ্ছে যে জামাতরা আমাদের সবসময় শত্রু। সেটা তারা ধর্মকে ব্যবহার করে হোক, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে হোক। এই মুহূর্তে সাধারণ মানুষের কাছেও তাই। অতএব এখন যদি তারা রাজনীতি সরাসরি আসতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যখনই লোকে শুনবে জামাত, তখন একটা রিয়াকশন হবে। সেটা হচ্ছে মানুষের ভোটের কথা বলে, সেটাতে তারা ঠিক ওইভাবে তারা অতটা জায়গা নিতে পারবে না। অতএব তাদের, আর একটু আগে ভাইও বললেন, আপনিও বললেন, যে তারা সারা জীবনই একটা ছদ্মবেশ নিয়েই তারা চলাফেরা করেছে, কারণ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর তাই মনে হয় যে তারা ভবিষ্যৎ পরিকল্পনার একটা অংশ হিসেবে এনসিপি কে ব্যবহার করছে, এবং এনসিপি এই মুহূর্তে ওই ভাবটাই দেখাচ্ছে যে আমরা জামাতকে পছন্দ করছি না। আসলে এটা আমাদের দেশের সাধারণ, মানে শিক্ষিত অশিক্ষিত সব লোকে বুঝতে পারছে যে এটা তাদের একটা একটা ভোল পাল্টানোর ব্যবস্থা, নিজেদেরকে আরেকটা জায়গায় এনে ওটাকে ওই স্থাপনাটাকে সবার সামনে তুলে ধরা, যাতে সবার মুখে জামাত এই শব্দটা না থাকতে পারে। ও শুধু কি সেটাই? এতে করে লাভ কি হবে মনিরুল ইসলাম? এতে করে এনসিপির লাভ, আ লাভ কি হবে? মানে নাকি ব্যাপার হচ্ছে প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার বুঝেন? এক জায়গায় নিজে, নিজে গুলি ফুটায়, গুলি ফুটাইয়া বলে যে ওখানে তো বিরোধী পার্টি বন্দুক চালাচ্ছে। কিন্তু আসলে পকেটে করে বন্দুক নিয়ে গেছে, ওটার মধ্যে গুলি নাই, শুধু ফাঁকা আওয়াজ করে। এগুলা ফাঁকা আওয়াজ। আপনাকে বলি, যে এই লোক নিজেকে বলে যে আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার। তারা হয় রাজাকারের সন্তান, না হলে রাজাকারের আদর্শিক সন্তান, না হলে তার বাবা, তার দাদা কেউ না কেউ রাজাকার ছিল। রাজাকার বাংলাদেশে একটা গালি, এবং এই গালি বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিনে থাকবে। এই রাজাকার বললে কারা গর্ববোধ করে আপনি বোঝেন না? আমাকে যদি আপনি বলেন যে আমার চেহারা দেখে ন্যূনতম কোন দেশের মতো মনে হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংলিশের মতো তো মনে হয় না, হয় না তো, তাই না? তো আসলে মানুষের চেহারা দেখে তো বোঝা যায়, তার কথা শুনে তো বোঝা যায়। আমার চেহারা দেখে বোঝেননি, যখনই বাংলায় আপা ডাক দেওয়া শুরু করছি তখন তো বুঝলেন যে এ ভাইটা তো আমার দেশের ছেলেবেলে। তা আমরা কি বুঝি না? তারা যখন কথা বলে, তারা যখন বক্তৃতা দেয়, তারা যখন বিবৃতি দেয়, সেখান থেকে কিন্তু থলের বিড়াল কিন্তু বেরিয়ে যায়। বাংলাদেশের মানুষ এত বোকা না। ১৯৫১ সাল ৭১ সাল থেকে এই ৫৪ বছরে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সবকিছুই উন্নত
উন্নত হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু সহজে বুঝতে পারে 70% উপরে মানুষ শিক্ষিত। বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আপনাকে বলি, যেই মানুষরা কদিন আগে একটি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর যে কোনো দেশে মানুষের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেয় তাদেরকে ফুলের মালা দেয়। 1970, 80, 90 এবং 2000 অথবা এখনো বেশিরভাগ মানুষ মুক্তিযোদ্ধা দেখলে, মুক্তিযোদ্ধার নামটা শুনলে সম্মানের সহিত, সম্ভ্রমের সহিত কিন্তু সেটা উচ্চারণ করে। কিন্তু এই যে বাটপাতদের কথা আপনি দেখেন, এমন কোনো মানুষকে দেখেন যারা মুক্ত বুদ্ধির চিন্তা করে, চর্চা করে, বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে? কেউ তাদেরকে বলেছে যে তারা ভালো কাজ করছে? সবাই বলছে তারা চুরি করতেছে, গুন্ডামি করতেছে, ছেঁচড়ামি করতেছে, নোংরামি করতেছে। তো তাইলে আপনি বুঝতে পারেন যে 1 বছর লাগে নাই যে তাদের চেহারা মানুষের কাছে খলসা হয়েছে। তারা দেশ, জাতি এবং মানুষের জন্য সংগ্রাম আন্দোলন করেনি। তারা করেছে নিজের পেটটাকে মোটা করার জন্য, গাড়ির দাম বাড়ানোর জন্য, মানে শার্টের দাম বাড়ানোর জন্য, দামি চশমা না, শুধু পরার তো আর জন্য, আর ব্যক্তিগত পেট মোটা করার জন্য। শুধু তো আর ব্যক্তিগত লাভ না, তাদের তো পলিটিক্যাল এজেন্ডা আছেই, তাই না? এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। নাহিদা নাসের, আপনার কাছে কি মনে হয় যে অনেকেই মনে করছেন, বলছেন, অভিযোগ করছেন যে বিএনপির যে এন্টি আওয়ামী লীগ একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকে ভাগ বসাতে চায় এনসিপি, এই জন্য তারা এখন জামাত বিরোধিতা করছে। আলটিমেটলি পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে বিএনপি কে দুর্বল করা। আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, একটা কথা বলি প্রথমেই, বর্তমানে বিএনপি যে অবস্থা, ওদেরকে দুর্বল করার প্রয়োজন নেই। তারা নিজেরাই এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে তারা ভেতর থেকে নিজেরাই শেষ, আমার কাছে যেটা মনে হয়। কারণ এটা একটা কষ্ট লাগে যে বাংলাদেশে ওনারা একটা বিরোধী দল ছিলেন, সেই হিসেবে তাদের কোনো পদক্ষেপ আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। বরঞ্চ ওনারা আমি লোভই বলবো এটাকে, ওনারা লোভে পড়ে ওনার জামাতের সাথে, শিবিরের সাথে বা এনসিপির সাথে আতাত করছেন, বা তাদের এক এক দিন সকালে এক এক রকম কথা তারা বক্তব্য দিচ্ছেন। ডাকসু নির্বাচন নিয়ে বললেন যে ছাত্রলীগের সমস্ত ছেলেরা এসে, মেয়েরা এসে তারা শিবিরকে ভোট দিয়েছে। যেখানে ছাত্রলীগের ছেলে মেয়েদের জীবনের নিরাপত্তা নেই, থাকা খাওয়ার ব্যবস্থা নেই, তারা কি করে যে শিবিরকে ভোটটা দিবেন? কারণ যে চাল তারা বিএনপিরা করেছেন, তারা প্রথমেই চালে ভুল করেছেন। তারা যদি আজকে একটা নির্দিষ্ট জায়গায় একটা বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকতেন, আজকে তাদের অবস্থানটাও ভালো হতেন। আর এই মুহূর্তে যেমন আমরা জানি বিএনপির ভেতরে কিছু লোক, আপনি বলছেন মুক্তিযুদ্ধের মানসিকতা, কিছু লোক নেই। তো এনসিপি চিন্তা করছে যারা মুক্তিযুদ্ধের ভেতরে নেই বা ওই মানসিকতা নেই, তাদের থেকে যদি কিছুটা তারা ভোট ব্যাংক আদায় করতে পারে, কারণ তাদের ভেতরে শিবিরের মানসিকতা আছে, তাহলে তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট হবে। কিন্তু যদি বিএনপি এখনো সেই চিন্তাটা তারা ক্লিয়ার করতে না পারে, তারা যদি এখনো সেই লোভের মানে মাকড়সার জালে বসে থাকে, তাহলে আমার মনে হয় না যে বিএনপির আর কোনো অস্তিত্ব থাকবে। কারণ আপনি একটু আগে বলেছেন যে আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর, উনি ইসেতে মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এটা একটা বিরোধী দলের জন্য কতটা দুর্ভাগ্যজনক। কারণ আমরা সবাই জানি যে এই মুহূর্তে যারাই আমাদের দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, আমাদের সংস্কৃতি সবকিছু বিরোধী যারা কাজ করেন, সেই জামাত, শিবির, এনসিপির একটাই দল, এবং তাদের কাছে মিলিত হওয়ার মানে হচ্ছে নিজেদেরকে বিক্রি করে দেওয়া। অর্থাৎ আমার মনে হয় যে এই ক্ষেত্রে বিএনপি তারা বুঝতে পারবে, এবং তারা যদি এই ভুলটা করে তাদের কোনো জায়গায় স্থান হবে না। কারণ এনসিপি এটাকে একটা তাদের কি একটা ওই সে মেটিকুলাস মানে পদ্ধতির মাঝখানে ফেলে তারা কাজটা করতে চাচ্ছে, এটুকুই আমার মনে হয়। ধরেন নতুন একটা নির্বাচন কমিশনের কথা শুনতে পাচ্ছি, যারা মনিরুল ইসলাম, আপনি কি এই ব্যাপারে আমাদেরকে একটা দিতে পারেন যে এই সরকার তো কোনো না কোনো ভাবে মানে নির্বাচন একটা দিতে চায় বলে অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে। আজকেও ডক্টর ইউনূস তেমনটি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে চান। আপনার কি মনে হয় নির্বাচন তারা আদৌ দিতে চায়? হ্যাঁ, তারা নির্বাচন দিতে চায়। নির্বাচন দিতে কি কারণে চায়? প্রথমে চায়নি। এখন দেখেছে যে এমন লাজুক অবস্থা হয়েছে যে কোনো সময়ে এই যমুনাতে এসে তাকেই তুলে নিয়ে যাবে। মানে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, ললেসনেস এমন একটা পর্যায়ে গেছে, আমরা এখন সোমালিয়ার লেভেলে আছি। যার কারণে সোমালিয়ার জলদস্যুরা যেভাবে সৌদি আরবের, জাপানের, আমেরিকার সব দেশের জাহাজে আটকায়া দিচ্ছে, কে নোবেল লরিয়েট, কেউ গরু চোর,
এটার এখন আর কোনো বাজ বিচার নাই। ডক্টর ইউনূস এখন চিন্তা করে দেখলেন যে যমুনাতে যে আছি, যমুনাতে যে কালো স্রোত বইতে শুরু করেছে, যেই কোনো সময় কিন্তু তাকে এই কালবৈশাখীর মতো ঝড় এসে উড়াই নিয়ে যাবে। এখন মান সম্মানে যদি যদি ভোট একটা দিয়ে কোন রকম যদি চলে যাওয়া যায়, এই চিন্তাটা তার মধ্যে ঢুকেছে। কিন্তু বিষয়টা হলো, আমি এখনো বিশ্বাস করি এবং আমার কাছে যেটুকু খবর আছে, ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না এই কারণে যে ডক্টর ইউনূস হচ্ছে পক্ষপাত দুষ্ট একটি ব্যক্তি এবং ভিন্ডিকটিভ মেন্টালিটির একটা নিচু লেভেলের লো ক্লাস ক্লেভার ম্যান। এই লো ক্লাস ক্লেভার ম্যানকে ডক্টর ইউনূসকে চিনে ফেলেছে বিএনপি। আপনাকে যদি উদাহরণটা দিয়ে আপনি ভালোভাবে বুঝবেন, দেখেন একটা দেশ যখন নৈরাজ্যের মধ্যে ডুবে আছে, ছাত্ররা চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বাদরামি, ইত্রামি সবকিছু করছে, সেই সময় রাষ্ট্রে দরকার হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কেপেবল একটা মানুষ ক্ষমতায় আসা, যার ফলে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকার কারণে রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারবে। জাতীয় নির্বাচন সেটা না করে দিল কি ছাত্র নির্বাচন। কারণ ছাত্র নির্বাচন দেওয়ার মূল কারণ হচ্ছে এই সুযোগে বিএনপির বুকে একটু মাটি লাগাই দিয়া এই স্বাধীনতা বিরোধীদেরকে ওই রিসেট বাটন বলছে না, ওই রিসেট বাটনে সেট করে জামাতকে ফ্রন্টে নিয়ে আসার জন্য ডক্টর ইউনূসের চেষ্টা। যার কারণে বিএনপির এখন বুকে দুঃখ দুঃখ করতেছে যে মানে এই নোবেল সোর যেইভাবে আমাদেরকে বুকে মাটি লাগানোর চিন্তা ভাবনা করতেছে, নির্বাচনে নিয়ে আমাদেরকে কবর দিয়ে দিবে। সুতরাং আমরা কবরে যাইতে চাই না, আমরা বেঁচে থাকতে চাই। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি এখন আর কোনো নির্বাচন চায় না। যার কারণে ডক্টর ইউনূসকে এখন যেতেই হবে। বিএনপি তলে তলে সেনাবাহিনীর প্রধানের সাথে কয়েকটা সিটিং মিটিং দিয়েছে বলে আমরা শুনেছি যে এই কোনো সময়ে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভেতরে, অক্টোবর বা নভেম্বরের মধ্যেই, ওই শিডিউল ঘোষণার আগেই ডক্টর ইউনূস চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে নির্বাচনটি কখন হবে আমরা ঠিক বলতে পারছি না। নতুন একটি সরকার এসে এই এখন যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন একটি নির্বাচন কমিশন করবেন এবং নির্বাচন কমিশন করে প্রথম কাজে হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে ব্যান্ড দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে যে এমবার্গো দেওয়া আছে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারবে না, সেটা উইথড্র করবেন। উইথড্র করে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, তারপরে যায় নির্বাচন হবে। এরপরে অন্য কিছু। কিন্তু ডক্টর ইউনূসের চাওয়ার উপরে এখন আর বিএনপির ভরসা নেই। যেহেতু বিএনপির ভরসা নেই, আওয়ামী লীগেরও ভরসা নেই, বিএনপি আওয়ামী লীগ মিলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সেটা কিন্তু সবাই জানে। এর সাথে যদি জাতীয় পার্টি এবং বাম দলীয় যোগ করেন, তাইলে ডক্টর ইউনূসের বাপের দেশের লোক, পাকিস্তানের লোক, জামাতে ইসলামী, আল বদর, রাজাকার, এদের সংখ্যা বাংলাদেশে 10 থেকে 15%-এর উপরে নাই। তো 85% মানুষকে বাদ দিয়া ডক্টর ইউনূস কিভাবে নির্বাচন করবেন? সুতরাং আমি বিশ্বাস করি একটি নতুন সরকার আসবে, সেই সরকার একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। আগামী মাসে সুপ্রিম কোর্ট রায় দিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুনর্বহাল করে দিচ্ছে। যার কারণে নির্বাচন হতে হলে ওই ইউনূসের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। কিন্তু 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 সেই সুপ্রিম কোর্টের রায়টি তো তারা প্রলম্বিত করে দিল। যাই হোক, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করব। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতিসংঘের অধিবেশন এবং আপনারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচিগুলোর মধ্যে অনেক কিছু আছে খুবই ইন্টারেস্টিং। আপনারা কি কি করতে চান? এবং আমরা দেখেছি লন্ডনে, জাপানে, এর আগে মাত্র কদিন আগে নিউ ইয়র্কেও আপনারা একটা প্রতিরোধ কর্মসূচি আয়োজন করেছিলেন মাহফুজ আলমকে কেন্দ্র করে। এইবার কি কি প্রস্তুতি আপনারা নিয়েছেন? আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং সহলোচক যারা এসেছেন তাদেরকে আমি আমরা যারা 5ই আগস্টে যে স্বাধীনতা হারিয়েছি, 5ই আগস্টের পরে আমরা যারা মাঠে আছি সেই 71-এর বাংলাদেশে ফিরে নেওয়ার জন্য তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আপনার এই অনুষ্ঠান যারা শুনবেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নটির উত্তর আমি সোজাভাবে দিতে চাই এই যে কথাটা আমি সবসময় বলে আসছি সে 5ই আগস্টের পর থেকে, যে পৃথিবীতে একটা দেশ পরিচালিত হচ্ছে, একটা দেশ চলে কোনো বৈধ সরকার ছাড়া, অসাংবিধানিক অনির্বাচিত একটা সরকার যার কোনো বৈধতা নাই। মূল কথা সে হলো অবৈধ সরকার। যে অবৈধ সরকার শুধু সেখানেই শেষ হয় নাই, তার গত 1 বছরে যে দেশটির যে দলটির নেতৃত্বে
যে ছাত্র সংগঠনের নেতৃত্বে, আমি অতীত ইতিহাসে যাব না, বাংলাদেশের সৃষ্টি, তাদের কর্মকাণ্ড তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা এতদিন চুপ করে এসেছিলাম, এখন আমরা ভয়ঙ্কর রূপ নিতে বাধ্য হয়েছি ডক্টর ইউনূসের। আজকেরও সে একটা ভাষণে সে বলেছে সে আলাউদ্দিনের দৈত্য হয়ে আমাদের সাহায্য করতে এসেছে, নতুন বাংলাদেশ গঠন করার প্রতিশ্রুতি নিয়েছেন এবং সবাইকে আবেদন করেছেন। তার এই আবেদন সে আলাউদ্দিনের দৈত্য হিসাবে আমাদের নিশ্চিহ্ন করবে। যারা মুজিব সেনা আছেন, যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করেন, যারা সজীবদের জয়ের নেতৃত্বে বিশ্বাস করেন, ঘুরে দাঁড়ান, ভয়ঙ্কর রূপে ঘুরে দাঁড়ান আপনাদের। আমি ভয়ঙ্কর শব্দটা এই জন্যই ব্যবহার করছি, ডক্টর ইউনূস আমাদের পবিত্র মাটিতে 22শে সেপ্টেম্বর আসার কথা। আমি তাকে আগাম জানান দিয়েছি, তুমি এ দেশে অবাঞ্ছিত, আসার চেষ্টা করো না। যদি তুমি আসো, তোমাকে কিন্তু আমরা প্রতি মুহূর্তে এ দেশের আইনের আওতায় আমরা তোমাকে প্রতিরোধ করবো, তোমার ঘুম নির্ঘুম করে দেবো আমরা, যে কয়দিন তুমি এই, তার কারণ তুমি রক্ত মাখা হাত নিয়ে এই পবিত্র মাটিতে তুমি আসছো এবং আজকে তুমি নতুন করে ঘোষণা দিয়েছ তুমি আলাউদ্দিনের দৈত্য। তোমাকে আমরা দৈত্য, তুমি কেমন, তুমি তো আসল দৈত্য তুমি দেখো নাই। আসল দৈত্য বাংলাদেশের আপামর জনগণ এবং বঙ্গবন্ধু আদর্শিত যারা, একাত্রে বিশ্বাস যারা করে, গণতন্ত্রে যারা বিশ্বাস করে, সংবিধানে যারা বিশ্বাস করে, জাতির পিতাকে যারা বিশ্বাস করে, তারা এখন তোমার এই কথার পর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সাবধান হয়ে যাও। এবং আপনার মাধ্যমে আমি জানাতে চাই, এই দেশের আইন অনুযায়ী যেমনটি ভাবে মাহফুজকে 6 ঘন্টা যে অস্থিরতার ভেতর দিয়ে সে কাটিয়েছে, তার সাথে চরম অবস্থার সৃষ্টি হবে এই ডক্টর ইউনূসের এখানে 5-6-7 দিন যদি সে থাকতেও পারে। এইটুকুই বলে আমি আবেদন করছি, যারা মুজিব সেনা যুক্তরাষ্ট্রের মাইতে রয়েছেন, ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা, জর্জিয়া, ওয়াশিংটন, 50 স্টেটের সকল নেতা কর্মীদের কাছে আমার আবেদন, যদি আপনারা 22 তারিখে কেউ না আসতে পারেন, 26 তারিখে তার সেই যে রক্তমাখা হাত এবং রক্তাক্ত দেহ নিয়ে বিশ্বের দরবারে যখন বক্তব্য রাখবে, তখন আমরা জাতিসংঘের সামনে তাকে দেখিয়ে দেব, ইউ আর নট ওয়েলকাম, গো ব্যাক টু ইউর ওন কান্ট্রি, নট বাংলাদেশ, ইউর ফ্রান্স or any other country that you came on August 8, 2024. That's our message for Dr. Yunus এবং জননেত্রীর নেতৃত্বে আমরা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছি। ভয়ঙ্করই আমাদের ভাষা, ভয়ঙ্কর ভাবেই আমরা এর মোকাবেলা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আপনারা এই যে নাহিদা নাসির আছেন, নাহিদা নাসির বলছিলেন যে তারাও নিউ ইয়র্কে আসতেছেন, তাই না? নাহিদা নাসির, আপনাদের কর্মসূচি কি? জি, আমরা আসবো। আমাদের যারা আমরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগে বিশ্বাস করি, আমরা সবাই, আমরা অনেকজন, এখন পর্যন্ত আমাদের 10-15 জন রেডি। আমরা প্রত্যেকবারই যাই। প্রথমে আসসালামু আলাইকুম ডক্টর সিদ্দিকুর রহমানের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদেরকে সবসময় দেখেন, যতবার আপা এসছেন ততবার আমরা নিউ ইয়র্কে গেছি, কিন্তু লাস্ট টাইম যখন গেলাম তখন আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমাদের টেক্সাস, হিউস্টনে প্রচন্ড প্রতিবাদ ছিল, আমরা স্লোগান দিয়েছি, সবকিছু করেছি। এবারও আমরা তাই করব, কারণ একটা মানুষ, একটা মিথ্যার বেশাতি করা একটা মানুষের জন্য আমাদের দেশের কোটি মানুষের যে সমস্ত আমাদের আমরা মুক্তিযুদ্ধ, যেটাকে আমরা সবচেয়ে প্রথমে আমরা ধারণ করি, লালন করি, আমাদের হৃদয়ে রাখি, সেটাকে তারা নষ্ট করে দিচ্ছে, যার ভিত্তিতে আমাদের আজকে বাংলাদেশ। অতএব তার মতো একটা লোক এসে জাতিসংঘ, যাকে আমরা শান্তির জায়গা বলে মনে করি সবার জন্য, সেটাকে অপবিত্র করার মতো সাহসিকতা তার না থাকা উচিত। অ্যাটলিস্ট সে বুঝতে পারবে যে বাঙালিরা যেখানেই থাকুক পৃথিবীতে, আমাদের গোড়া হচ্ছে আমাদের বাংলাদেশ। অতএব তার মতো ব্যক্তির জন্য আমরা সব জায়গায় যেভাবে পারি তাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। যেহেতু আমরা বিদেশে থাকি, আমাদের কিছুটা ব্যারিকেড রয়েছে বলতে পারেন, বা সেজন্য আমরা সেই মেনেই চলবো। এবং আমি মনে করি সবাই গতবারের চেয়ে এবার আর সবাই বেশি যাবে, কারণ আমাদের এই উদ্বুদ্ধটা হচ্ছে আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার জন্য। যে দেশে আমরা ছিলাম সেই দেশটা যেন আমরা আবারও ফেরত পাই।
অতএব আমিও ভাইয়ের ডক্টর সিদ্দিকুর রহমান ভাইয়ের মতো বলবো, আপনারা যে যেখানে আছেন চলে আসেন, আমাদের সবার শক্তি একটা বড় একটা শক্তিতে পরিণত হোক এবং আমরা সুশৃঙ্খল হই, আমরা একতাবদ্ধ হই, যেটা আমাদের এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। অনেক ধন্যবাদ। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে এই অধিবেশন নিয়ে আরেকটি প্রশ্ন, যে আমরা দেখেছি যে ধরেন আমি অন্তত গত 9-10টা অধিবেশন কভার করেছি, তো যারা সেই সময়ে আওয়ামী লীগের সুবিধাভোগী নিউ ইয়র্কে বসবাসকারীদের মধ্য দিয়ে নানান রকম কর্মসূচি পালন করত, তারা কিন্তু এখনো করছে, তো তাদের ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? প্রশ্ন আমি ঠিক বুঝতে পারলাম না আপনার, একটু আবার একটু রিপিট করেন। প্রশ্নটি হচ্ছে যে যারা ধরেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন অনেকেই নানান রকম কর্মকাণ্ড এখানে করেছেন সরকারের সঙ্গে লিয়াজও মেনটেন করে, তো সেই সংগঠনগুলো এখনো কিন্তু তাদের প্রোগ্রামগুলো অব্যাহত রয়েছে, তাদের ব্যাপারে আপনাদের কোনো কর্মসূচি বা যেরকম ডক্টর ইউনূসকে আপনারা প্রতিরোধের আহ্বান জানাচ্ছেন সেরকম ওই কর্মসূচির ব্যাপারে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা আর কি? সুন্দর একটা প্রশ্ন করেছে, এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যখন বাংলাদেশ এখানে আসতেন তখন প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, আমরা শেষ সময় তাকে সম্বর্ধনা এবং এয়ারপোর্টে তাকে রিসিপশন দেওয়া এবং যেখানে যেখানে উনি অনুষ্ঠান করেছেন সেখানে আমরা আমাদের দলের দ্বিমত আছে, যেহেতু একটা বিরাট দল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা বিরাট সংগঠন, তার আন্ডারে 50 স্টেটে কমিটি রয়েছে, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের কমিটি রয়েছে, মহিলা আইন কমিটি রয়েছে, এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে এদের আবার 2-3 ভাগ অবস্থানে করছে। এর সবকিছু নিয়েই আমরা কিন্তু একটি জায়গায় আমরা এক, সেটা হলো বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, সজীবদের জয়। এই প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে কার সাথে কোনো কম্প্রোমাইজ করব না, এবং সে লক্ষ্যে আপনি যাদের কথা বলছেন তারাও কিন্তু এবারকার কাজ কিন্তু আরো সহজ। জননেত্রী শেখ হাসিনা যখন আসতেন তখন আমাদের দায়িত্ব থাকতো তার মান সম্মান যাতে অটুট থাকে, যাতে যারা দেশদ্রোহী যারা তাকে তারা যে অপমান করার যে প্রচেষ্টাগুলো করেছে, এদেশে আইন অনুযায়ী করেছে, তাদের রাইট হয়েছে, সেখানে সে প্রোটেকশন দেওয়ার কাজগুলো আমাদের ছিল। এখন তো আমাদের সেই কাজটা না, এখন আমাদের একটি মাত্র কাজ, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসুন, আমি যে অঙ্গ সংগঠন করি না কেন, যে আর বিভিন্ন নামে এখন জননেত্রী শেখ হাসিনা মঞ্চ, জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন কমিটি, পরিষদ, অনেক কিছু তৈরি হচ্ছে, এটা ভালো, দিস আর নট ব্যাড, এতে আরো সুসংগঠিত হবে এবং সবাই মিলে, আমি আপনার মাধ্যমে আবারও বলবো, এখানে কোনো নেতা নেই, এখানে আমরা সবাই নেতা, এবং সবাই নেতা হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে, বাংলাদেশের মাটিতে 17 কোটি মানুষ সেটা হতে দেবে না, দেবে না, দেবে না। জি, এমনিতে একটা বিজনেস ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও জয়েন করার কথা রয়েছে, ওইটার ব্যাপারে আপনাদের কোনো অবজারভেশন আছে? না, এটা অবৈধ সরকার, এরা টাকা বানাতে আসতেছে, এই সমস্ত ব্যাপারে আমাদের সময় দেওয়ার কোনো সময় নেই। আমার চিন্তা করছি, যে দেশটি 5ই আগস্ট একটা শান্তির দেশ ছিল, যে দেশে একটা কবর দেওয়া হয়, সে কবর থেকে তুলে তাকে লাঞ্ছিত করে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, সেই দেশে পরিণত করেছে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস, সমন্বয়ক বৃন্দ এবং জামাত বিএনপি যারা সমর্থন করে, তাদের এই অবস্থা থেকে আমার দেশটাকে ফিরিয়ে আনতে হবে, আমার জনগণকে ফ্রি করতে হবে। 5ই আগস্টের আগে যে অবস্থা ছিল সে অবস্থা আমাকে ফিরে যেতে হবে। সেজন্য আমাদের সবাইকে, আবার আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি, ভয়ঙ্কর রূপ ধারণ করে আইনের মধ্য দিয়ে আমরা সেটা করব। আমার বিশ্বাস বঙ্গবন্ধু আদর্শে, আমরা আদর্শে তো আজকে একটা বঙ্গবন্ধুর একটা ভাষণ 40 বছর 45 বছর বা 50 বছর আগে দিয়েছিলেন, নেতা কর্মীদের কাছেও নির্দেশ দিয়েছিলেন, দলের ভেতর যদি কেউ চুরি ডাকাতি করে থেকে দুর্নীতি করতে বের করে তো তাদের, তোমরা গ্রাম গঞ্জে তোমরা সব ঐক্যবদ্ধ হয়ে দেখে বিতাড়িত করে, উনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন 7.5 কোটি মানুষের। আজকে আমি তারই পুনরাবৃত্তি করে বলতে চাই, যারা আমার সাথে সহ আলোচক রয়েছেন এবং যারা শুনছেন, আসুন আমরা সে ভয়ঙ্কর রূপ ধারণ করে বঙ্গবন্ধুর সেই নির্দেশকে আবার পুনর্জীবিত করে আমার দলকে আরো সুসংগঠিত করি এবং বাংলাদেশ 17 কোটি মানুষের যে যন্ত্রণার ভেতর দিয়ে
যে অবস্থার ভেতর দিয়ে আজকে তার দিনীতিবাদ করছে, সেখান থেকে আমরা মুক্তি দেই। আসুন, নিজেদের দ্বিধামত থাকতেই পারে, বৃহৎ দল, আসুন। এখানে আমি একা নেতা না, আমরা সবাই নেতা। সবাই নেতা হিসাবে আমি আবার আবেদন করব, ডক্টর ইউনূসের যে কয়দিন থাকবে তার ঘুম নির্ঘুমে পরিণত করব ইনশাআল্লাহ। জি, বুঝতে পেরেছি। ব্যারিস্টার মনিরুল ইসলাম, আ অনেকেই বলছেন যে বিএনপিকে এক ধরনের জুলাই সনদ যেটি হচ্ছে, সেই জুলাই সনদে বিএনপিকে রাজি করানোর জন্য জামাত এবং এনসিপি একটা চাপ তৈরি করছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি আমার কাছে মনে হচ্ছে বিএনপি এখন ম্যাচিউরড হয়ে গেছে। প্রথম দিকে বিএনপি ইম্যাচিউরড চিন্তা ভাবনা করছিল। সাপ দিয়ে তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অনেক কাজ করিয়েছে। অসংখ্য মুক্তিযোদ্ধাকে মানে আঘাত করেছে, বিএনপি কিছু বলেনি। শেষ পর্যন্ত তার দলের যে মুক্তিযোদ্ধা ছিল ফজলুর রহমান, তাকেই দল থেকে বহিষ্কার করে দিয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপি দেখলো ফজলুর রহমানকে যখন বহিষ্কার করা হলো, তখন তো জামাতের গুরুরা আরো বড় হয়ে গেল। এখন বিএনপিকে আমি আপনাকে বলি, এখানে কি হচ্ছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক আর একটা দল। তো এখন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই এই দলের কন্ট্রোলটা নিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদ সাহেব সেই কন্ট্রোলটি নিয়ে গেছেন। এরশাদ সাহেবের যখন আবার পতন হয় 1991 সালে, এসে আবার খালেদা জিয়ার হাতে সেই সাম্প্রদায়িক অগণতান্ত্রিক পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটি আবার খালেদা জিয়ার পিছনে গিয়ে দাঁড়ায়। তো এটা দীর্ঘদিন থেকে খালেদা জিয়ার হাতেই ছিল বা তারেক জিয়ার হাতেই ছিল। কিন্তু এবারে 5 আগস্টে আমি কে তুমি কে রাজাকার রাজাকার যখন বিজয় লাভ করে, তখন জামাতে চিন্তা করলো এবারের আন্দোলনে তো রাজাকাররা জয়লাভ করছে, সুতরাং রাজাকারদের নেতৃত্ব এখন বিএনপির হাতে থাকবে কেন। তখন তারা চলে বলে কৌশলে বিএনপির হাত থেকে এই কৌশল কন্ট্রাক্টটা নিয়ে নিছে। এখন বাংলাদেশে দল দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এনটি আওয়ামী লীগ। এখন এনটি আওয়ামী লীগের ক্ষমতা আর বিএনপির কাছে নেই। এখন যদি বিএনপি যদি মনে করে তারা এনটি আওয়ামী লীগের ওই সেই ক্ষমতার অধিকারী এখনো, তাহলে এটা ভুল হবে। বিএনপিকে এখন যদি সমঝোতা করতে হয়, আওয়ামী লীগের সাথে করতে হবে। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধু না শুধু, মুক্তিযুদ্ধ না শুধু, বাংলাদেশের যে আবহমান কালচার, বাংলাদেশ যে জন্ম হয়েছে, এই জন্মের পিছনের ইতিহাসটা কিন্তু 1930-এর দশকে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা নামে যে আন্দোলনটি প্রগতিশীল দ্বারা সূচিত হয়েছিল, তারাই কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য একটি দেশের কথা বলেছিল। সেটাই কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে সংক্রমিত হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বঙ্গবন্ধু সেটাতে সফলও হয়েছে। এখন এই স্টেক হোল্ডারকে যদি, বঙ্গবন্ধুর এই দলকে যদি বাদ দিয়ে বিএনপি যদি জামাতের উপরে নির্ভর করতে যায়, বিএনপিকে চারদিক থেকে খেয়ে ফেলবে। কারণ তাদের ধর্মাশ্রয়ী দলকে, বিএনপি থেকে অন্য দলকে তারা বেশি ধর্ম প্রবণ মনে করে, সুতরাং বিএনপির কোনো খানা নেই। এখন বিএনপিকে যদি বাঁচতে হয়, আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে হবে। আসো আমরা দুইটা দল ডায়ালগ করব। আমরা দুইটা দল, যেহেতু জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিএনপি দাবি করে থাকে আওয়ামী লীগের চাইতে বেশি মুক্তিযোদ্ধা তাদের দলে, এখন তাদের দেখানোর সময় হয়েছে যে তারা কি রাজাকারের নাতিপুতিদেরকে দিয়ে দেশ চালাবে, দল চালাবে, নাকি বাংলাদেশপন্থী হবে। যদি বাংলাদেশপন্থী হয়, আওয়ামী লীগের সাথে আসে, বিএনপি ক্ষমতায় যাক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এই ক্ষমতায় দখলের রাজনীতি করে না, কারণ রাজনীতি যেটা মানুষের রাজনীতি, যে সেটা রাজপথে থেকেও হয়, আমরা বহু বছর করে দেখিয়েছি। সুতরাং আমি মনে করি না বিএনপি এখন এই ছোটখাটো চিন্তা চেতনা করে এই জামাতের ফাঁদে পা দিবে। কারণ মৌদুদিবাদী এই ফাঁদে যদি একবার জামাত পাড়া দিতে পারে, তাহলে ওই শুধু আওয়ামী লীগে সংগ্রাম করবে, আর বিএনপি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দুইটা দুধ খাবে আর একটা লাফাবে। বিএনপি এখন নিজেদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে তারা কোন দিকে যাবে। আমি বিশ্বাস করি বিএনপি এখন ম্যাচুরিটি দেখাবে। তারেক রহমান সাহেব বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করেছিলেন, জামাতের সাথে বারবার গিয়ে তিনি চেষ্টা করেছেন আওয়ামী লীগকে আউট করার জন্য, কিন্তু পারেননি। পরবর্তীতে সন্ত্রাসী আন্দোলন, জঙ্গিবাদী আন্দোলন এবং আমেরিকার তৎকালীন যে ডিপ স্টেট, তাদের 50 মিলিয়ন টাকার বিনিময়ে দেশের কুত্তাদেরকে ভাড়া কইরা যারা তারে কামড়াইয়া একটা অস্থিতিশীল জলাতঙ্ক তৈরি করেছে। জলাতঙ্ক টিকা কিন্তু আবিষ্কার হয়ে গেছে। এই জলাতঙ্কের টিকা নিয়েই কিন্তু আওয়ামী লীগের ছেলেরা মাঠে নামছে। কুকুরে যতই কামড়াক, জলাতঙ্ক রোগের টিকা দেওয়া থাকলে এটা আর জলাতঙ্ক হবে না। জি। সুতরাং আমি এটাই বিশ্বাস করি আর কি।
জি, নাহিদা নাসের, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের ভিতরে যেই রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে নানান কারণে, হ্যাঁ, এখন কি তারা এই বর্তমান বাস্তবতা নিজেদের অস্তিত্বের জন্য আবার ঐক্যমত্যে আসবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ সুলতানা রহমান আপা। জিনিসটা খুবই, আপনি একটা কথা এত বেশি গভীর জিনিসটা যে চিন্তার বাইরে, সেটা হচ্ছে একটু আগে আমাদের ব্যারিস্টার ভাই বললেন যে কথাটা বললেন যে ওনারা এখন ম্যাচিউর হয়েছেন। এই মুহূর্তে যদি বিএনপি এই একটা জায়গায় আসতে না পারে, তাহলে তাদের কোনোদিনও বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না, প্রথম কথা। এবং এই মুহূর্তে আমি মনে করি যে দেশের স্বার্থে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমাদের দেশের কোটি মানুষের স্বার্থে এই পাকিস্তানি বীজদেরকে সরানোর জন্য হলেও এই মুহূর্তে দুইটা দলের কিছুটা হলেও স্যাক্রিফাইস করার অবশ্যই প্রয়োজন আছে। এবং আমি মনে করি এটা আমার একদম ব্যক্তিগত কথা, এটা কোনো দলের না, মতের না। আমি আমার কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে কারণ আওয়ামী লীগ সবসময় বরাবরই একটা উদার মনের দল ছিল। আমরা আমাদের 4টা স্তম্ভ থেকে শুরু করে আমাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ব্যাপারে, কারণ আমাদের চিন্তা, আমাদের দলের চেয়ে আমাদের চিন্তা হচ্ছে আমাদের দেশকে বাঁচানো। দেশ বাঁচলে আমার দল বাঁচবে, তারপরে আমরা সবাই বাঁচবো। অতএব আমার মনে হয় যে বিএনপি কিছু লোক চিন্তা না করলেও যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিলেন বা এখনো আছেন, তারা এটাকে নিয়ে চিন্তা করবেন। এবং এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, সেটা হচ্ছে দেশের স্বার্থে। এবং আমিও আশা করব তারা যদি এই সুচিন্তাতে আসেন, যেটা তাদের প্রথমে ছিল না। ভাই বললেন যে আমরা সবাই জানি তারেক রহমান সাহেবের এটা ছিল না, কিন্তু এই মুহূর্তে উনি জানেন ওনার কোথাও অবস্থান নেই। একমাত্র অবস্থান হতে পারে দেশের মানুষ তাদেরকে তখনই গ্রহণ করবেন যখন তারা এই মুক্তিযুদ্ধ বিরোধী এই রাজাকার আলবদর ডক্টর ইউনূস সহ তার বাহিনীকে আমরা যাতে গোড়া থেকে নিশ্চিহ্ন করতে পারি, সেই জয়যাত্রা আসার জন্য আমার মনে হয় তারা এটাকে একবার হলেও চিন্তা করবেন। এবং আমার মনে হয় আওয়ামী লীগে যারা আছেন তারা এটাকে পজিটিভ হিসেবে নিতে পারেন। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আমি জানি আপনার সঙ্গে শেখ হাসিনার কথা হয়, সজীব ওয়াজেদ জয়ের কথা হয়, আরো অনেকের সঙ্গেই কথা হয়। আপনার কি মনে হয় যে সেই পরিস্থিতি, মানে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে? না, না, আমি একাতে উত্তর দেব না, সেটা তো হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের রাজনীতিটা আমাদেরকে করতে হবে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে না না, হয়নি কেন? কেন হয়নি সেটা আগে বলুন। না, এখন হয়নি, এখন হয়নি। এখন সেটা ব্যাখ্যা আমি একটু দেবো, হয়তো এটা আমার ব্যক্তিগত মতামত। গত 16 বছর আমরা তাদের সাথে যে ব্যবহার করেছি রাজনৈতিক ভাবে, সেটা বিশ্লেষণের বিবেচনার ব্যাপারে আনা উচিত। আমি একটি কথা বলি, তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি অসুস্থ। সেই 15 বছর 16 বছর হলেও উনি কিন্তু অসুস্থ। একটা মামলা দিয়ে তাকে আমরা জেলে ঢুকেছি। মামলার বিচারে কি হয়, সঠিক বিচার হয়েছে কিনা আমি সে ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমার দেশের নেতা কর্মীরা সর্দি কাশি হলো সিঙ্গাপুর যেত, মালয়েশিয়া যেত চিকিৎসা করতে। আর এক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দুই টার্মের প্রধানমন্ত্রী, তারা বলে 3 টার্ম বা বেশিরভাগ সময় যে দলটি আমাদের পরে যে দলটি এই দেশটাকে পরিচালনা করেছেন, তাকে আমরা চিকিৎসা করার জন্য, একটা সামান্য চিকিৎসা করার জন্য এই আমাদের আইনবিদরা, আমাদের আইনমন্ত্রীরা আইনের ফাঁক দেখায় তাকে আমরা বাইরে যেতে দেয়নি চিকিৎসা করার জন্য। এবং তার চিকিৎসাটা করা কিন্তু খুবই প্রয়োজন ছিল, সেটা আমার সেই মানবতা আমার দেখায়নি। এটা আমাদের দুর্বলতা। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছে। তিনি কিন্তু আপনি জানেন সম্ভবত 2018 সালে বিএনপির যুক্তরাষ্ট্রের যে সভাপতি মালিক সাহেব, উনি মধ্যে উপদেষ্টাও বা সদস্য সেন্ট্রাল কমিটি, উনি এখানে এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি তাকে 4 দাওয়াত দিয়েছিলাম। এবং সে 4 দাওয়াতকে কেন্দ্র করে উনি একই দাবি করেছিলেন যে তার নেত্রীকে যেন বিদেশে পাঠানো হয় সুচিকিৎসার জন্য। এবং আমাকে জননেত্রী শেখ হাসিনা আমাকে আশ্বাসও দিয়েছেন, ও আসুক, আমি বিবেচনা করব। কিন্তু আমাদের লোকের জন্য, আমাদের দলের লোকের জন্য আমরা সেই 4
অনুষ্ঠানটা করতে পারিনি। যদি আমরা সে 18 সালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পারতাম, তাহলে এই বছর সে যেভাবে দেশে সেই ইংল্যান্ডে সে গেলেন চিকিৎসা ফিরে, মানে রাজপ্রধান হিসেবে দেশের তাকে গ্রহণ করলো, এটা হতো না। এই সমস্ত আমাদের ভেতর অনেক তিক্ততা রয়েছে, আমাদের সে দিক থেকে লক্ষ্য রেখে আমার মনে হয় সময় আরো লাগবে। তবে রাজনীতিতে শেষ কথা কোনো শেষ নাই। আমরা যেমনটি ভাবে বিএনপির সাথেও মিশতে পারি, দেশের জনগণের স্বার্থে, যাতে দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে, আমার বিশ্বাস আমার দলের নেত্রী সেটা বিবেচনা করবেন। তার কারণ আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের জনগণের মান উন্নয়ন, বাংলাদেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করা। সে লক্ষ্যে আমাদের কারো কাছে কোনো প্রিকন্ডিশন নাই, আমরা সবার সাথে কাজ করতে রাজি। কিন্তু আমি যেটা বলবো, আমরা যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, এই অবস্থার সমাধান আমাদের নিজেদেরই করতে হবে। আমরা যেন মনে করি না যে বিএনপির সাথে গেলে আমরা উদ্ধার পেয়ে যাবো, জামাতের সাথে গেলে হবে, নো, দ্যাটস নট। আমরা যেখানে যাব সেখানে আমরা আমাদের কর্তৃত্ব নিয়েই, আমাদের সমর্থন নিয়ে, আমাদের শক্তি নিয়েই সেখানে এগিয়ে যেতে হবে। বর্তমানে রাজনীতি যে চলছে, মোট কথা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তথাকথিত কোন নির্বাচন বাংলাদেশে মারিতে হতে দেওয়া যাবে না। এবং সেক্ষেত্রে ব্যারিস্টার সাহেব অনেক কথা বলেছেন, আমাদের আপাও বলেছেন, এতে বোঝানোর দরকার না, তারা কিন্তু অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে, তাদের অনেক নাম করা নেতা রয়েছে, এবং তারা খুবই এনার্জেটিক এবং সব বুদ্ধিমত্তা সুশীল সমাজও তাদের রয়েছে। তারা সবই বিশ্লেষণ করছে, তাদের আমাদের বোঝানোর দরকার নাই, আমাদের বোঝানোর প্রয়োজন নাই। আমরা বুঝতে গেলে সেটা উল্টা হবে। তাদের আমি একটি লাইনই বলবো, ডাকসু এবং জাকসু যে নির্বাচন হলো, সেই নির্বাচনের ফল আপনারা বিবেচনা করবেন, আলোচনায় আনবেন, চিন্তায় নিয়ে আসবেন, মননে নিয়ে আসবেন। এবং আরেকটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি, এই অবৈধ সরকারের উপদেষ্টার যে প্রেস সচিব, সে বলেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আদলে যে সাসে নির্বাচন হয়েছে, একই আদলে একই সাসে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা বোঝার জন্য কোন রকেট সায়েন্টিস্টের প্রয়োজন নাই। আই আন্ডারস্ট্যান্ড, এ সেকেন্ড গ্রেডার ক্যান আন্ডারস্ট্যান্ড, এন্ড আমার মনে হয় বিএনপি ছিল আন্ডারস্ট্যান্ড করেছে। এবং বিএনপি একটি দ্বিতীয় বৃহৎ বাংলাদেশের দল, বাংলাদেশের দুটি দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি সে চিন্তা করবে, ভাববে, এবং সেটা তাদের দায়িত্ব। আমরা বললে সেটা কাজ হবে না। তবে রাজনৈতিক সিদ্ধান্তের সময় আমরা সঠিক সিদ্ধান্ত নেব। আমার নেত্রী, আপনার নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন দেশের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের জন্য। জি, জি। ব্যারিস্টার মনিরুল ইসলাম, আমি শেষ করব। আমরা গত কিছুদিন ধরেই দেখছি যে আওয়ামী লীগের মিছিলগুলো ক্রমাগত বড় হচ্ছে, ঝটিকা মিছিল তারা করছে। আপনার কি মনে হয় এই ঝটিকা মিছিল দিয়ে তারা কোনো চাপ তৈরি করতে পারছে বা করা সম্ভব? শুনতে পাই না, আনমিউট করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার তো মনে হয় ক্রিকেট খেলাও দেখেন, সাংবাদিক মানুষ তো। ক্রিকেট খেলায় যদি আপনার 3-4টা উইকেট যদি প্রথম দিকে পড়ে যায় না দপাদপ, তখন মিডল অর্ডারে যারা খেলতে নামে তারা না একদম বল ব্যাটে আসতেছে তারপরেও জোর করে মারে না, আস্তে আস্তে মারে, মানে একটু সেটেল হওয়ার চেষ্টা করে। তারপরে যখন স্লগ ওভারটা আসে তখন পিটে কিন্তু ঠিকই রান তুলে নেয়। আমরা যখন এই 5 আগস্টে পশাসা মুখে যখন আমরা পা কাটলাম, আমাদের রাজনৈতিকভাবে যখন আমরা ব্যর্থ হলাম, তখন কিন্তু আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে বলেছি ওয়েট অ্যান্ড সি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে দেখো, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু ক্ষমতার রাজনীতি করে না, আমরা একটা রাজনৈতিক দল, যে দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে, যে দলটা বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে ধারণ করে, যে দলটা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, বাংলাদেশের শিল্প সাহিত্যের ধারাকে লালন করে, সেই দলটি এখন ক্ষমতার বাইরে থাকার ফলে বাংলাদেশের যত রকমের ঐতিহ্য ইতিহাস আছে, আপনি জানেন রবীন্দ্রনাথের বাড়ি আক্রান্ত হয়েছে, আপনি কি কল্পনা করতে পারেন একটা সভ্য দেশে একজন নোবেল লরিয়েটের বাড়ি আরেকজন নোবেল লরিয়েটের গুন্ডারা যায় ভাঙ্গা ফেলে? আপনি কি এটা বিশ্বাস করতে পারেন? 32 নম্বর তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, কিন্তু রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের ওই বাড়িটি কিন্তু
কিছু কোনো কিছুর সাথে কিন্তু জড়িত ছিল না, এটি আমাদের হেরিটেজ ছিল, সেখানেও আক্রান্ত হয়েছে। তো এরকম অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যেটা করছে, তারা বুদ্ধিভিত্তিক লেভেল থেকে আস্তে 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 মাঠ লেভেলে আসছে। প্রতিদিন এই মানে সংখ্যা বাড়তে থাকবে, প্রতিদিন প্রতিদিন বাড়বে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ জেলের তালা ভাঙবো, অমুক ভাইকে আনবো, ওই রকম না। আমরা বাংলাদেশকে রক্ষা করব, সে কথা বলে আমরা মাঠে নামবো। এবং বাংলাদেশের এমন কোনো শক্তি নাই আওয়ামী লীগকে সাপ্রেস করে রাখে। আপনি 2 দিন 4 দিন 6 দিন 1 বছর 6 মাস আপনি রাখতে পারবেন, কারণ প্রত্যেকের তো জীবন আছে, পরিবার আছে, ব্যবসা বাণিজ্য আছে। মানুষ তো দেখেন, আপনার ঘরে ঢুকে যদি সন্ত্রাসী 10 জন যদি গুলি ধরে, আপনি কি করেন? কানের পাশা খুলে দেন, হাতের বালা খুলে দেন, সিন্ধুকের চাবি দিয়ে দেন, কোথায় কি আছে তা দিয়ে দেন। কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী হয় না। ভোর হতে হতে সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, বদমাইশ, ডাকাত এরা পালিয়ে যায়। আবার কিন্তু যে মালিক সেই ঘরে আসে। এই দেশ যুদ্ধ করে স্বাধীন করেছে আমার পূর্বপুরুষ। এই দেশের অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠা করেছে আমার পূর্বপুরুষ। এদেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়ক, লেখক, এরা সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। এদেরকে নির্মমভাবে নির্যাতিত করা হয়েছে। তা আমরা ধীরে ধীরে সংগঠিত হচ্ছি। আমরা এমন ভাবে আসব, সূর্যমুখীর মতো সূর্য জ্বালাতে পারবে না। সুতরাং ভয় করার কোনো কারণ নেই। মেঘ দেখে কেউ করিস নি বড়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা জি। হাসি অন্ধকারেই ফিরে আসে। আমরা রাত যত গভীর হচ্ছে, ভোরের প্রত্যাশা তত কঠিনতর ভাবে আমরা অনুভব করছি। জি। সেই ভোর আমরাই আনবো। জি, আমি শেষ প্রশ্ন করছি ডক্টর সিদ্দিকুর রহমান। ধরেন নেপালের যে অভিজ্ঞতা, নেপালকে আমরা যে পরিস্থিতিতে দেখেছি, তা আন্দোলনকারীরা ঘরে ফিরে গেছে। আজকে আপনার সুশীলা বলেছেন যে যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে তাদের বিচার করা হবে। অথচ আমরা বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট দেখলাম। একেবারেই আমরা দেখলাম ডক্টর ইউনূস বলছেন যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা প্রতিশোধ নিয়েছে, রাইট? এরকম একটা তাদেরকে আরো উৎসাহিত করা, তাদের এই হামলা, এই সহিংস কর্মকাণ্ডকে জায়েজ করার প্রবণতা আমরা দেখেছি। কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে তাদের যে ঐক্যমত্য কমিশন, এটি নাকি অন্যান্য দেশ অনুসরণ করবে। আপনার কাছে কি মনে হয়? আজকে তিনি বলেছেন কথা। আমি তো আজকের দিয়ে আমার বক্তব্যটা শুনেছি, ওই জন্য বলি আমি একটা শব্দ দিয়ে আমি ওখান থেকে পিক করেছি যে আলাউদ্দিনের সেই দৈত্য, সেই দৈত্যকে বলে আলাউদ্দিনের দৈত্য নাকি চেরাগ তারা পেয়েছে, এই বাংলাদেশের মানুষ একবারই পেয়েছে, পাবে না। ওই একবারই পেয়েছে, একবারই পাওয়া যাবে, উনি সেটা পাইছেন, উনি সেটা ঘোষণা দিয়েছেন। আমি বলি আমার নেত্রী সসম্মানে দেশ থেকে বেরিয়ে গেছে। তুমি ডক্টর ইউনূস, তোমার বংশ ওই সুযোগ তোমরা পাবা না। তোমরা যে ক্ষতিটি দেশের জন্য করেছো বা করেছো, যেটা আপনি মনে নেপাল দেখেন, হোয়াট হ্যাপেন ইন নেপাল, যে আসছে সঙ্গে সঙ্গে বলছে মার্চের ভেতর নির্বাচন হবে। আর এই খুনি, এই বৈশ্বাসিক, এই রক্তমাখা, এই রক্তাক্ত করেছে বাংলাদেশকে জুলাই আগস্টে তার মিটিকুলাস ডিজাইন দ্বারা আজকে পর্যন্ত মানুষ হত্যা হচ্ছে যে দেশটিতে। সে আবার এই শান্তির নোবেল প্রাইজ প্রাপ্ত, আমরা বলতে লজ্জা লাগে নিজকে, আবার এখানে শান্তির কথা বলতে আসবে। আমি আপনাকে বলি, নেপালকেও যদি আমরা ফলো করি তাহলেও কিন্তু আজকে এতদিন আমাদের এই দেশের এই অবস্থা হতো না। আমি একটা কথা সবসময় বলি, অনেক সময় রাজনীতিতে ভুল ত্রুটি হয়েছে। আমাদের ভুল ত্রুটি ছিল একটা সামান্য একটা আন্দোলনকে আমরা মোকাবেলা করতে পারিনি। ইট ওয়াজ নট এ ডিমান্ড, এটা কিছু না, কিন্তু এর অন্তরালে ছিল সে মেটিকুলাস ডিজাইন, যেটা আমরা ধরতে পারিনি, যার প্রাচিত্য আমরা সবাই ভোগ করছি এবং দিচ্ছি। এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সেই কষ্ট নিয়ে তিনি বেঁচে আছেন। আমার বিশ্বাস বাংলাদেশ মানুষ দেখবে যে নেপাল কি করছে, আর এই ডক্টর ইউনূস গং তাদের কি ঐক্যমত্য কমিশন। আলী নওয়াজ বাংলাদেশের নাগরিক নয় আমার মতো, সে ভারত যুক্তরাষ্ট্র নয়, সে কিসের ঐক্যমত্য নিয়ে আসবে? ঐক্যমত্য কি কোনো পৃথিবীতে কোথাও কোনো দিকে হয়? ঐক্যমত্য হলে তাহলে কোনো দেশের প্রয়োজন না। দ্যাটস এ রং কনসেপশন। ঐক্যমত বলে কোনো জিনিস নাই। ঐক্যমত হলে ওইটাই, যখন বঙ্গবন্ধু বলেছিল তোমরা সব যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে, ওটাকে বলে ঐক্যমত। তার জন্য কোনো কমিশন করা প্রয়োজন হয় না। ঐক্যমত করেছে সে গান্ধীজি, তার নেতৃত্বে তখন ভারত থেকে আমার ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে, তাকে বলে ঐক্যমত। এই ডক্টর ইউনূস, তার যে ঐক্যমত, একটা
কি বলবো, এটা একটা সেকেন্ড গ্রেডার চিন্তা করতে পারে কিসের ঐক্যমত। ওখানে কিছু চা খাওয়া হয়েছে আর সিঙ্গারা খাওয়া হয়েছে, আর কি কথা বলছে। ওখানে কোন দলের লোক গেছে? 60% যারা নেতৃত্ব দেয় যে দলগুলি, সেই দলগুলি অনুপস্থিতিতে উনি মহোৎসব করবেন আগামী ফেব্রুয়ারি মাসে। ওনার মহোৎসব আমার দেখে তো। তুমি দেশে যায়, তুমি একটা দণ্ডিত ব্যক্তি ছিলেন, বাংলাদেশের আইনে তুমি দণ্ডিত। তুমি দণ্ডিত ব্যক্তি হয় বাংলাদেশে অবৈধভাবে সরকার প্রধান হিসেবে বসে আছো। তোমার যে বিচার বাংলাদেশের জনগণ কিভাবে করবে তুমি সেটা বুঝতেও পারবে না, টেরও পাবে না। ডক্টর ইউনূস, লক্ষ্য রাখো, ডক্টর ইউনূস নেপালে সেই মহিলা, সে কি বলে আর তুমি কি করেছো গত 13 মাসে? তুমি গত 13 মাসে 32 নম্বর বাড়িতে বুলডোজার দিয়ে তুমি মাটির সাথে মিশিয়ে দিয়েছো। আমি একটা গরিব, আমি আমার মতো একটা মানুষ, আমি প্রবাসে থাকি, আমার বাড়িতে তুমি আগুন দিয়ে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছো। তুমি কার ক্ষতি করো নাই ডক্টর ইউনূস? তুমি এই দেশে আসবে, তোমাকে আমরা এই দেশের আইন অনুযায়ী আমি একজন সিটিজেন হিসাবে তোমাকে আমি প্রতিবাদ করবো প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। এবং আমি বিশ্বাস করি যারা আমাদের আওয়ামী নেতা কর্মী আমাদের এখানে আছে, প্রতি মুহূর্তে ডক্টর ইউনূসকে আমরা উচিত শিক্ষা দেব এবং সেজন্য এখান থেকে ঘোষণা দেয় he should resign and there should be a তত্ত্বাবধায়ক সরকার হয়তো বা দুর্নীতি শেখ হাসিনা যেটা একটা প্রস্তাব দিয়েছেন, আমরা হয়তো রাজনীতির প্রেক্ষাপটে আমরা সেটাই মেনে নেব। সেই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন সবার অংশগ্রহণে হবে। সেই অংশগ্রহণে জনগণ যাদের রায় দেবে তারাই 71-এর বাংলাদেশকে তারা পরিচালনা করবে। আমি সর্বশেষ যেটা বলবো, এই ডক্টর ইউনূসকে কোনো বার্তা দিয়ে কোনো লাভ নাই। একটা পেশাস, একটা রক্ত মানে এই মানুষটা কোনো হার্ট বলে কোনো জিনিস নাই। হি ডাজন্ট হ্যাভ এনি হার্ট উইদিন হিজ হার্ট। অমানবিক যেভাবে কথা বলে, যেভাবে শব্দ উচ্চারণ করে, যেভাবে শব্দগুলো ব্যবহার করে, এটা অসাধারণ শব্দ সে ব্যবহার করে। বাংলাদেশের জনগণকে সে মানুষ মনে করে না, সে মনে করে আমাদের এদেশে সেদিন একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে আমেরিকার মাটিতে, সেই শতাংশ গোষ্ঠীর মতো তার কথাবার্তা, একই ধরনের কথাবার্তা তার। অথচ তার পরিণতি অনেক অনেক অপেক্ষা করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি আপা। বাংলাদেশের জনগণ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে, যেভাবে দেশটাকে সারা বিশ্বে আজকে সে প্রতিষ্ঠিত করেছে। সেই মব রাজা, দেশের যে মব সংস্কার, যে মব সংস্কৃতি সে ইস্টাবলিশ করেছে গত 13-14 মাসে। আমার বিশ্বাস আমরা ক্ষমতা গেলেও এই দেশটাকে কবে যে ফিরে নিয়ে আসবে সে 5ই আগস্টটাকে, বা বিএনপি যদি ক্ষমতা যায় কবে যে নিয়ে আসবে সে 5ই আগস্টের সেই অবস্থা, সেটা কেউ বলতে পারে না। সবচেয়ে ক্ষতি করেছে এই ডক্টরের মিটিকুলাস ডিজাইন, তার সহকর্মীরা, সমন্বয়করা এবং তাদের যাদের সমর্থন দিয়েছে সবাই। 5ই আগস্ট থেকে যারা নিহত হয়েছে সেই নিহতের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং যারা আহত হয়েছে কারা করেছে, কে করেছে, এটার বিচার বাংলাদেশের জনগণই করবে। এবং এটুকু আমি বলতে পারি, আমার সরকার যখন ছিল, জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা কমিশন করেছিলেন, 6 জনকে যখন হত্যা করা হয়, কোনো হত্যাই সমর্থন আমরা করি না। কেন হলো, কিভাবে তারা হত্যা হলো, এবং পরবর্তীতে 1000-এর বেশি যে লোক মারা গেল, কে তাদের বললো, পুলিশকে কে মারলো, একটি কথা উচ্চারণ করা হয় না। এই জাতগুলো পুলিশ, আমি যদি 40 জন হয়, 50 জন হবে, 3.5 জন হয়, একজনও যদি হয়, কেন সে মারা গেল, কে তাকে মারলো? বাংলাদেশ স্বাধীনতার সময় কিন্তু প্রথমে এই পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা হয়েছিল। পুলিশের সবচেয়ে প্রথম জীবন দিয়েছে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে, তাদের কিন্তু কেউ তারা কিন্তু কেউ পায়নি। আমি শেষ করছি আমার ফোনটা। জি জি, আমি শেষ করব। নাহিদা নাসির যদি কিছু বলতে চান। শেষ। এতক্ষণ একটা কথা হচ্ছিল দত্ত নিয়ে, আলাদিনের চেরাগ বা দত্ত যাই বলেন না কেন, সবকিছুরই শেষ আছে। শেষটা হচ্ছে কি, ডক্টর ইউনূস যদি মনে করে থাকে উনি চিরজীবী বা ওনার দল বা এই অত্যাচার, কখনোই সেটা সম্ভব না। আলাদিনের সে জাদুকরকে কিন্তু আপনারা সবাই জানেন একটা বোতলে বন্দি করা হয়েছিল। তা একদিন ডক্টর ইউনূসও ঠিক এইভাবে বোতলে বন্দি হবেন, শুধু একটু সময়ের অপেক্ষা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবাই এই ব্যাপারে আমাদের সবার সতর্ক থাকা উচিত যে এনসিপি ওরা একটা ছদ্মবেশে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগকেও। অতএব আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিটা মানুষকে, দলের মানুষকে আমরা সাহায্য করি, আমরা সবাই সজাগ থাকি এবং আমরা সমন্বিত থাকি, আমরা একসাথে কাজ করি। আমার মনে এর চেয়ে বড় কোনো কিছুর এই মুহূর্তে হতে পারে না।
এক একজনের ভূমিকা এক এক রকম থাকবে, কিন্তু দিন শেষে আমাদের একটাই হবে, সেটা হচ্ছে আমাদের দেশকে বাঁচানো, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত আনা। এটা হচ্ছে আমার বড় কথা, এবং আমি মনে করি আপনারা সবাই একইভাবে কাজ করবেন। আমরা সবাইকে নিঃসন্দেহে আহ্বান করব, সবকিছু করবো। জি, নিঃসন্দেহে বাংলাদেশ একটা সংকটে রয়েছে, সেখানে প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবেলা করতে হবে। ডক্টর সিদ্দিকুর রহমান, নাহিদা নাসের ইয়াসমিন এবং মনিরুল ইসলাম, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনিও আপনি ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর অনুষ্ঠান করবেন, জনগণের জন্য অনুষ্ঠান করবেন। ধন্যবাদ। আপনি দুর্দিনে কথা বলে যাচ্ছেন, এটা আমাদের অনেক অনুপ্রেরণা, এবং আমরা এটা আমি মিস করছি। আপনি যে সাহসিকতার সাথে কাজগুলো করছেন, সাংঘাতিক। আই স্যালিউট ইউ, আই স্যালিউট ইউ অন বিহাফ অফ অল আর্মি ফলোয়ার্স, আমার সাথে যারা আছে বা সহযোগী যারা আছে, আই স্যালিউট ইউ সুলতান রাওয়াত। ইনশাআল্লাহ আপনাদের সবার আমি সাথে তো আর আওয়ামী দেখা লীগের হবে। জন্য কাজ করছি না, আমি বলি আমি আমার দেশের জন্য কাজ করি। বাংলাদেশের এই যে সংকটময় সময়, এই সময়ে যদি একজন সাংবাদিক হিসেবে আমি দেশের জন্য কাজ করতে না পারি, সাংবাদিকতার কোনো মূল্য আমার কাছে নেই। সুতরাং আমি আমার কাজটি করছি, ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দেবেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য।